উনি উস নাই তো এলাকার মানুষ ওনার মনে করছে ওই বুড়িয়া উনি ফাইজলেমি শুরু করছে মহিলাকে দিকে তো ওনারে কোন ভুলে মারা যাবে ওনারে তো লোক সামনে মারা যাবে না তো ওই মাথা আম দেবে যে সময় ডাঙ্কার ওই সময় ওরা কেন গুছিয়ে এইভাবে ওনারে মারছে। এটা হচ্ছে শ্রী গণেশ ঠাকুরের সমাধি। এটা হচ্ছে গণেশ পাগলের মেইন গেট। আর একটা দেখাচ্ছি প্রথম দিক দিয়ে বাংলাদেশের মাদারীপুর জেলার কদমবাড়ি গ্রাম, শ্রী শ্রী গণেশ পাগলের সেবাশ্রম। 365 বিঘা জমি নিয়ে গণেশ পাগলের এই ধাম, যেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রায় 130টির মতো ছোট বড় অসংখ্য মন্দির। প্রতি বছর 13ই জ্যৈষ্ঠ ভারতের কুম্ভ মেলার আদলে এখানে বাংলাদেশ তথা এশিয়া মহাদেশের অন্যতম কুম্ভ মেলা বসে। গণেশ পাগলের জীবন কাহিনী ও কুম্ভ মেলার সৃষ্টির ইতিহাস তুলে ধরবো আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, আমি কৃষ্ণ দত্ত আজ তোমাদের নিয়ে এসেছি বাংলাদেশের মাদারীপুর জেলার রাজৌর উপজেলার কদমবাড়িতে, যেখানে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থভূমি। বিশেষত বাঙালি হিন্দুদের কাছে এটি একটি জনপ্রিয় তীর্থস্থান। শোনা যায় প্রায় 150 বছর আগে 13 জন সাধক তখনকার 13 টাকা 13 কেজি চাল নিয়ে এই গণেশ পাগল সেবাশ্রমে 13ই জ্যৈষ্ঠ কুম্ভ মেলার আয়োজন করে থাকে। তারপরের থেকে প্রতি বছর 13ই জ্যৈষ্ঠ এই কুম্ভ মেলা আয়োজিত হয়। এখানে কর্মরত এক পূজারীর থেকে এই সেবাশ্রম তৈরির ইতিহাস জানার চেষ্টা করব। চিত্রটার মূল কথা কি? উনি তো শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান, উনি হলো কংসের কারাগারে জন্মেছে। তারপর মা দুর্গার আশীর্বাদে উনি ওনারে মারবে রাত্রি বসুদেব ওই কারাগার দুর্গা মায়ে খুলকে দিছে, যারা পাহারাদার ছিল ওরা ঘুমাই রয়েছে। ওই সময় বসুদেব ওনার বাবা নিয়ে ওই জড়িত করে নিয়ে গেছে। হ্যাঁ, জড়িত করে নিয়ে ওই যশোদা এইটা কি মা যশোদা? এই মা যশোদা, তাহলে যশোদা আর ওই শ্রীকৃষ্ণ ওই বাসুর ভগবান স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দুধ খেতে টাড়িয়ে ধরিয়ে হয়েছে। আপনি এখানে কতদিন ধরে? আমি এই জায়গায় প্রায় 20 বছর। আমার 20 বছর যাবত আছি এই জায়গায়। ওনার এই আশ্রমে ওনার অপার কৃপা, সারা বাংলা ভারতের ভক্তবৃন্দ আসে ওনার কাছে, যারা মনের কামনা বাসনা যা করে তার কামনা বাসনা পূর্ণ করে। এই যে 13ই জ্যৈষ্ঠ কুম্ভের মেলা, এই মেলাটা আপনার ব্রজ সরকার ছিল, ওনাদের একটা ডাঙ্কার দল ছিল। এই পাশে গান্ধী গ্রাম, ওই জায়গায় পাগলের নামে একটা বারের ইজাল গাছ ছিল, ওই গাছে সভা হইতো। তো উনি একটু গাঁজা খাইতো আর ব্রেনটা একটু টাল ছিল। উনি এক পাল্টা কাপড় পরতো, তো ওই গাঁজা খাইয়া তারপর হরিনামের মাতাম দিত, তারপর আবার একটা গান গাইতো, গান গাইয়ে আবার গাঁজা খাইতো, আবার হরিনামের মাতাম দিত। তো উনি গাঁজা খাওয়া, ওই গাঁজার কলকে টান দিছে। ওই সময় ওনার কাপু উনি উস নাই তো এলাকার মানুষ ওনার মনে করছে ওই বুড়িয়া উনি ফাইজলেমি শুরু করছে মহিলাকে দিকে তো ওনারে কোন ভুলে মারা যাবে ওনারে তো লোক সামনে মারা যাবে না তো ওই মাথা আম দেবে যে সময় ডাঙ্কার ওই সময় ওরা কেন গুছিয়ে এইভাবে ওনারে মারছে। মারলে বড় উনিও মাথা যদি একটু থাকে তো উনিও ব্যথাটা তো বোধ করি ওঠে। তো এই জায়গায় ওনারা 13 জন লোক ছিল ওই দলে, ওনারা ওই লোকরা ভাঙ্গে আইলো। ভাঙ্গে আইয়ে এই দিঘির পারে এই যে প্রাইমারি স্কুল বটতলা, ওই জায়গায় ওনারা 13 জন মানুষ 13 কেজি চাল 13টা টাকা দিয়ে এই কুম্ভের মেলা লক্ষ লক্ষ লোক 13 তারিখে 13 জনের জন্য 13 তারিখ 13 তারিখে এই ঘটনা। ওই আপনার এই যে প্রাইমারি স্কুল সামনে বটতলা। তারপর আস্তে আস্তে এই জায়গায় এসে এখন তো দীর্ঘ মেলা পয়সা লক্ষ লক্ষ লোক হয়। 13ই জ্যৈষ্ঠ কুম্ভের মেলা সারা বাংলার মানুষের। পাগলের এখানে জায়গার আয়তন কেমন বা কত বিঘা আছে এখানে? জায়গা 365 বিঘা, 108টা তীর্থের মাটি জল আনিয়ে জায়গায় আছে
এটা যদি মানুষ 108টা? পরিক্রমা করে তার মনের আপনারা কামনা বসে না। ওইখানে গিয়ে 108টা কি? কৃষ্ণ নাম 108 বার করতে হয়। শ্রীকৃষ্ণের নাম পাঠ করতে হয়, তারপর ওনার যে চরণ আছে এই চরণে মনের কামনা প্রণাম করতে হয়। যার যা মনের কামনা বাসনা এইসব কামনা বাসনা পূর্ণ হয়। শূন্য হয়। পা রাখার জায়গাটি 108টা আছে। 108টা 108টা 108 বার হরে কৃষ্ণ 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 হরে হরে 108 বার গুণগান নাম। বেতম কইতে হবে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রী বিহারী গৌর ভক্তবৃন্দ। দেখো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। তারপর 8টা পাতা নিচে যাইতে হবে। এরকম গত পাতা নিয়ে আছে 108 বার গেলে ওই তুলসী মন্দিরের সামনে ওই যে যাবে, তো ওই যে শ্রীকৃষ্ণের চরণ রাখিয়া প্রণাম করবে। এখানে দেখতেই পাচ্ছ এখানে 108টি পদচিহ্ন রয়েছে। 108 বার কৃষ্ণ নাম জপ করতে করতে সামনে এগিয়ে গেলে সামনেই তুলসী মন্দির। আর সেখানে যে যা মনের বাসনা ব্যক্ত করেন ভগবান তাদের মনের বাসনা পূর্ণ করে থাকেন। তাই মানুষ জাগতিক সুখের আশায় এখানে এসে বাসনা করে যান। তিনশো ৩৬৫ বিঘা অর্থাৎ আমাদের দেশের প্রায় 580 বিঘার মতো এই সেবাশ্রমের তত্ত্বাবধানে রয়েছে। আর প্রতিটা প্রান্তে বিভিন্ন দেব দেবীর মূর্তি সহ মন্দিরও রয়েছে। দেশ বিদেশ থেকে কমপক্ষে 10 লক্ষেরও বেশি ভক্তবিন্দু এই মেলায় এসে থাকেন। বাংলাদেশের পাশাপাশি আমাদের দেশের পূর্ব বর্ধমানের কাটোয়াতেও এই গণেশ পাগলের কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের এই কুম্ভ মেলাটা বাংলাদেশ তথা উপমহাদেশের মধ্যে অন্যতম একটা কুম্ভ মেলা। এই কুম্ভ মেলায় আগত সকল মানুষেরা বিশ্বাস করে এই কুম্ভ মেলায় এলে অথবা এই গণেশ পাগলের সেবাশ্রমটা দর্শন করলে তাদের অনেক মঙ্গল হয়। তাই মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসেন এই কুম্ভ মেলায়। বাংলাদেশের এই কুম্ভ মেলায় ভারত, নেপাল এমনকি ভুটান থেকেও হাজার হাজার লোক এসে উপস্থিত হয়। এতটাই জনপ্রিয় যে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সব ধর্মের লোকই এই মেলায় এসে উপস্থিত হয়ে থাকে। অসংখ্য দিঘি কাটা রয়েছে এই জমিগুলোর মধ্যে। লোকের মুখে শোনা যায় সমস্ত জমি ও দিঘি 2 বছরের জন্য নিলামে তোলা হয়। নিলামে জয়ী ব্যক্তি 2 বছরের জন্য সমস্ত সম্পদ ব্যবহার করতে পারে। তার জন্য প্রতি 2 বছর অন্তর অন্তর 15 থেকে 20 লক্ষ টাকা পাওয়া যায়। শুনতে পাওয়া গেছে যে যখন এই কুম্ভ মেলা বসে তখন ভক্তদের দ্বারা যে প্রণামী দেওয়া হয় প্রতি বছর প্রায় 1 কোটি টাকা প্রণামী পড়ে, যা এই সেবাশ্রমের উন্নয়নের জন্য কাজে লাগে। আমরা এখন যে মন্দিরের সামনে আছি এখানে শ্রী শ্রী গণেশ পাগলের সমাধিস্থল। তার স্মৃতিকে রক্ষা করার জন্য সুন্দর একটা মন্দির করা হয়েছে এই সমাধির উপর। এটা হচ্ছে শ্রী গণেশ ঠাকুরের সমাধি।
কথায় আছে, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। মানুষ বিশ্বাস করে এই গাছে কোনো সুতো ভগবানের নামে বাঁধলে তার সমস্ত মনোবাসনা পূর্ণ হয়। তাই আগত মানুষ এই গাছে ভাড়া বেঁধে তাদের মনের বোঝা হালকা করে থাকে। ভাইয়া এই গাছটা কোন উপলক্ষে এই যে এত সুতা গাছটা হলো কামনা মশলা বট গাছ, মানে যে যা কামনা করে সে পায়। হ্যাঁ হ্যাঁ মাঠের একদম শেষ প্রান্তে রয়েছে শ্মশানকালী মন্দির, আর এই মন্দিরের নিচে রয়েছে পাতালপুরী। চলো বন্ধুরা, তোমাদের নিয়ে আস্তে আস্তে নিচে প্রবেশ করার চেষ্টা করি, আর দেখি নিচে কি আছে। তবে এখানে একটা জিনিস খেয়াল করলাম, যেহেতু প্রতিটা মন্দির একটা থেকে অন্যটা অনেকটা দূরে অবস্থিত, তাই তাদের সংযোগকারী রাস্তাগুলো খুব উন্নত। সন্ধ্যা আগত, আর আমরা এখন চলে এসেছি মা মনসা মন্দিরে। দেখে মনে হচ্ছে মন্দিরটা খুবই নতুন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গিয়েছে। যদিও আরও কয়েক জায়গায় যাওয়ার আকাঙ্ক্ষা ছিল, কিন্তু রাত হওয়ার জন্য সেটা আর সম্ভব হচ্ছে না। বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাও। ভালো লাগলে একটা লাইক করে দাও। খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হবে কোনো না কোনো অজানা তথ্য নিয়ে। ততদিনে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার পুরনো ভিডিওগুলো দেখো। নমস্কার।